রাইজ হচ্ছে, এই রাইজটাকে বলতেছি হাইড্রোলিক জাম্প। তো এখন এই হাইড্রোলিক জাম্পটা যদি আমরা ডিফাইন করতে চাই প্রপারলি, বা হাইড্রোলিক জাম্পটা কিন্তু সচরাচর সবসময় হবে না। ঠিক আছে, হাইড্রোলিক জাম্প কিন্তু সবসময় হবে না, বা যে কোনো ওয়াটারের ফ্লো, যে কোনো ফ্লো এর ক্ষেত্রে আমরা বলতে পারবো না যেখানে হাইড্রোলিক জাম্প হবে। তাহলে হাইড্রোলিক জাম্প হওয়ার জন্য একটা ক্রাইটেরিয়া হচ্ছে যেখানে ফ্লোটা ইনিশিয়ালি সুপার ক্রিটিক্যাল হতে হবে। তো ডেফিনেশন দেখো, ইন অ্যান ওপেন চ্যানেল when a supercritical flow is made to change abruptly to subcritical flow. তো ডেফিনেশনটা হচ্ছে যখন একটা সুপারক্রিটিক্যাল ফ্লোকে সাডেনলি সাবক্রিটিক্যাল ফ্লোতে কনভার্ট করা হয়, তখন এই ফ্লো এর ওয়াটারের যে অ্যাড্রাফট রাইজ হয়, এই রাইজটাকে বলা হয় হাইড্রোলিক জাম্প। আমরা জানি যে সুপার ক্রিটিক্যাল ফ্লো এর যে ডেপথ সেটা ক্রিটিক্যাল ডেপথ থেকে কম হয়, ধরুন সেটা হচ্ছে y1। আর সাবক্রিটিক্যাল ফ্লোতে ক্রিটিক্যাল ওয়াটারের যে ডেপথটা সেটা হয় হচ্ছে ক্রিটিক্যাল থেকে বেশি, ধরলাম সেটা y2। তাহলে আমরা যখন একটা ফ্লোকে সুপার ক্রিটিক্যাল থেকে, যেখানে ফাউট নাম্বার ভ্যালু অবশ্যই একের থেকে বেশি, সেটাকে যখন আমরা সাবক্রিটিক্যালে কনভার্ট করব, তাহলে অটোমেটিক্যালি কি ডেপথ বেড়ে যাবে। এই ডেপথ বেড়ে যাওয়াটাকেই বলতেছে হাইড্রোলিক জাম্প। ঠিক আছে, তার মানে কোন একটা ফ্লো যদি ক্রিটিক্যাল ডেপথে ফ্লো করে, দ্যাট মিনস ক্রিটিক্যাল ফ্লো, ক্রিটিক্যাল ফ্লোতে আমরা কি হাইড্রোলিক জাম্প পাবো? স্যার। হ্যাঁ, শুনতে পাইনি, কি বলছো? না স্যার। হ্যাঁ, পাওয়া যাবে না। আবার যদি ফ্লোটা সাবক্রিটিক্যাল হয় ইনিশিয়ালি, সেই সাবক্রিটিক্যাল ফ্লো থেকেও কিন্তু আমরা হাইড্রোলিক জ্যাম পাবো না। তাহলে হাইড্রোলিক জ্যাম হতে হলে অবশ্যই ফ্লোটা সুপার ক্রিটিক্যাল থেকে সাবক্রিটিক্যালে কনভার্ট হতে হবে। ঠিক আছে, ক্রিটিক্যাল ডেপথের তোমরা এই ইকুয়েশনটা জানো অলরেডি, তো এই জিনিসগুলো আর বলতেছি না। আচ্ছা, এবার আসি যে হাইড্রোলিক জাম্পের ইউজ কোথায় আমরা ইউজ করতে পারি। এই যে জাম্প করতেছি, জাম্প করলে তাহলে ওয়াটার লেভেল বেড়ে যাচ্ছে, তাহলে এই ফেনোমেনাটা আমরা কোথায় ইউজ করতে পারবো? তো সেটার এক নাম্বার যে ইউজটা আছে সেটা হচ্ছে যে এটাকে আমরা এনার্জি ডিসিপেটর হিসেবে ইউজ করতে পারবো। ডিসিপেশন অফ এক্সেস এনার্জি। ওয়াটার, আমরা জানি যে সুপার ক্রিটিক্যাল ফ্লো যখন থাকে তার মধ্যে এনার্জি বেশি থাকে। তো হাই এনার্জি ওয়াটারটাকে যখন আমরা সুপার ক্রিটিক্যাল থেকে সাব ক্রিটিক্যালে কনভার্ট করব, এখানে এনার্জি লস হবে। কিভাবে এনার্জি লস হবে? ওয়াটার যখন ফ্লোটা বেড়ে যাচ্ছে, মানে সরি, ফ্লোর যখন ওয়াটার ডেপথটা রাইজ করবে, তখন এই জায়গা পানির মধ্যে কিছু ঘূর্ণন তৈরি হবে। এই ঘূর্ণন তৈরি হওয়ার কারণে মানে ভর্টেক্স ক্রিয়েট হবে। এই ভর্টেক্স ক্রিয়েট করার জন্য ওয়াটার থেকে এনার্জি কি সে ডিসিপিটেট করে ফেলবে। তার মানে এক্সেস এনার্জিটা কমে যাবে। তার মানে আপ স্ট্রিমে আমরা যে এনার্জি পাচ্ছিলাম, ডাউন স্ট্রিমে যাওয়ার পরে এর এনার্জি কমে যাবে। তো কোনো একটা স্ট্রিমে যদি আমরা এনার্জি কমাতে চাই, সেক্ষেত্রে আমরা হাইড্রোলিক জাম্প ইউজ করতে পারি। সেটা কোথায় কাজে লাগে? ডাউন স্ট্রিমে যদি একটা ফ্লো এর ডাউন স্ট্রিমে যদি আমাদের কোনো হাইড্রোলিক স্ট্রাকচার থাকে, যেমন ড্যাম ওয়্যার বা স্পিলওয়ে থাকে, বা যদি কোনো ব্রিজ থাকে, তাহলে ফ্লো এর এনার্জি যদি অনেক বেশি হয়, সেক্ষেত্রে বেড ম্যাটেরিয়ালটা স্কাওরিং হওয়ার চান্স থাকে। ডাউন স্ট্রিমের বেড ম্যাটেরিয়াল স্কাওরিং হওয়ার চান্স থাকে। মানে কি, যে যেমন তোমরা পদ্মা ব্রিজের কথা শুনছো, যে পদ্মা ব্রিজে আমরা ধরো যে একটা ব্রিজ আছে, সেই ব্রিজটার যে পায়ার গুলা কিসের উপরে আছে? রিভারের নিচে যে বেড আছে সেই বেডের উপরে আছে, যে সয়েলটা আছে সেই সয়েলের উপরে আছে। এখন রিভারের যদি ফ্লো এর এনার্জি যদি অনেক বেশি থাকে, তাহলে ফ্লো এর সাথে রিভারের বেডের ম্যাটেরিয়ালটা স্কারিং হবে, ক্ষয় হয়ে যাবে, ওয়াশড আউট হয়ে যাবে। তাহলে ওয়াশড আউট হয়ে গেলে যে ডাউন স্ট্রিমে যে স্ট্রাকচারটা ছিল, যে ব্রিজটা ছিল, সেই ব্রিজটা কিন্তু আর টিকে থাকবে না। এটাকে বলা হয় ব্রিজ স্কাওরিং। তো এই স্কাওরিং এর প্রবলেমটা প্রিভেন্ট করার জন্য আমাদেরকে এনি হাউ ওয়াটারের যে ভেলোসিটি ছিল, যে সরি যেই এনার্জি ছিল,
সেই এনার্জিটাকে কমাতে হবে। সেটার জন্য হাইড্রোলিক জাম্প একটা ওয়ে হতে পারে। নেক্সট হচ্ছে ওয়াটার লেভেল ইনক্রিজ করতে পারবো আমরা। তাহলে ইরিগেশন চ্যানেলে যেখানে ওয়াটার লেভেলটা হাই ওয়াটার লেভেল প্রয়োজন, বা ওয়াটার ডিস্ট্রিবিউশন পারপাজে আমরা জানি ওয়াটারের ডেপথ যত বেশি হবে ওয়াটারের প্রেশার তত বেশি হবে। সো ওয়াটার ডিস্ট্রিবিউশনের পারপাসের ক্ষেত্রে আমরা হাইড্রোলিক জাম্প ইউজ করতে পারি। এরপরে আছে ইনক্রিজিং ডিসচার্জ অফ সুইচ গেট। সুইচ গেটের ডিসচার্জ বাড়াবো কিভাবে? তাহলে আমরা আমরা সুইচ গেটের কেবলই একটা ইকুয়েশন পড়ে আসলাম, যে ডিসচার্জের ইকুয়েশন কিউ ইকুয়াল টু কি ছিল? বি ওয়াই জি রুট ওভার 2G ওয়াই ওয়ান। এই ইকুয়েশনে ওয়াই ওয়ানটা ছিল আপ স্ট্রিম ওয়াটার ডেপথ, সুইচ গেটের আপ স্ট্রিমের ওয়াটার ডেপথ ছিল। তাহলে এখন আমরা যদি ডিসচার্জ বাড়াতে চাই তাহলে এই ওয়াই ওয়ানটা বাড়াইতে হবে। আপ স্ট্রিমে ওয়াটার ডেপথ ওয়াই ওয়ান যদি বাড়াই দিই ডিসচার্জও বেড়ে যাবে। আর সেটা বাড়াতে পারি কিসের সাহায্যে? হাইড্রোলিক জাম্পের সাহায্যে। ঠিক আছে, তাহলে সুইচ গেটের ডাউন স্ট্রিমে, সুইচ গেটের আপ স্ট্রিমে যদি আমরা একটা হাইড্রোলিক জাম্প ক্রিয়েট করি তাহলে ওয়াটার ডেপথ বেড়ে যাবে। তার মানে আলটিমেটলি সুইচ গেটের ডাউন স্ট্রিমে যে ডিসচার্জ হচ্ছে সেই ডিসচার্জটাও বেড়ে যাবে। তো এর বাহিরেও কেমিক্যাল মিক্সিং এর জন্য ইউজ করা হয়, বিভিন্ন ওয়াটার পিউরিফিকেশনের জন্য বা ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্টের জন্য আমাদের এবং ইনক্রিজিং অ্যারেশন, ডিক্লোরিনেশন, এই কাজগুলোর ক্ষেত্রে আমাদের আম, এটা করা হয় যে হাইড্রোলিক জাম্প ইউজ করা হয়। কেন ইউজ করা হয়? ওই যে বললাম হাইড্রোলিক জাম্প হওয়ার সময় এখানে ভরটেক্স তৈরি হয়, পানির মধ্যে টার্বুলেন্স তৈরি হয়। এখন পানির মধ্যে টার্বুলেন্স তৈরি হলে বিভিন্ন কেমিক্যাল মিক্স করাটা ইজি হয়ে যায়। স্ট্যাগনেন্ট ওয়াটারে কেমিক্যাল মিক্স করা যতটা কঠিন, টার্বুলেন্ট ওয়াটারের মধ্যে কেমিক্যাল মিক্স করাটা তত ইজি। তো এই জন্য আমরা কেমিক্যাল মিক্সিং বা ওয়াটার পিউরিফিকেশন বা ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা হাইড্রোলিক জাম যদি তৈরি করতে পারি সেক্ষেত্রে কেমিক্যাল মিক্সিংটা অনেক বেশি ইজি হবে। আচ্ছা, আরেকটা হচ্ছে ইনক্রিজিং অ্যারেশন। অ্যারেশন মানে কি? আমরা অ্যারেশনের মাধ্যমে ওয়াটারের ডিজলভ অক্সিজেন লেভেলটা বাড়াতে পারি। ডিজলভ অক্সিজেনের পরিমাণ যদি কমে যায় ওয়াটারের মধ্যে, সেক্ষেত্রে যেটা হয় যে অ্যাকোয়াটিক লাইফ আর বাঁচতে পারে না। হুম, তো সেই ক্ষেত্রে যেটা করা হয় যে আমরা যদি ওয়াটারটাকে টার্বুলেন্ট করতে পারি। অনেক সময় দেখবা যে যারা মাছ চাষ করে, মাছ চাষ করার সময় খেয়াল করে দেখবা যে ওয়াটারের উপরের টপ সারফেসটা, পুকুরের টপ সারফেসে বাঁশ দিয়ে বাড়ি দেয়। কেউ কি দেখছো কখনো? জি স্যার। বাঁশ দিয়ে বাড়ি দেয় এবং হচ্ছে বিভিন্ন ধরনের মেশিন আছে, মেশিন দিয়ে ওয়াটারটাকে অ্যাগ্রিগেটেড করে। হ্যাঁ, একটু ওয়াটারের মধ্যে টার্বুলেন্স তৈরি করে। তো এটা করলে যেটা হয় যে ওয়াটারের মধ্যে বাতাস থেকে অক্সিজেনটা ওয়াটারের মধ্যে ইনসার্ট করে, তার মানে অক্সিজেন লেভেল, ডিজলভ অক্সিজেনের পরিমাণটা বাড়ে, যেটা মাছ চাষের জন্য খুবই দরকার। তো এইভাবে অ্যারেশন বাড়ানো যায়। তো হাইড্রোলিক জাম্প হলে এখানে অটোমেটিক্যালি ভর্টেক্স তৈরি হয়, পানির মধ্যে টার্বুলেন্স তৈরি হয়, যার কারণে এয়ার থেকে পানির মধ্যে অক্সিজেন ইনসার্ট করে ডিজলভ অক্সিজেনের পরিমাণটা বেড়ে যায়। এটাকেই বলা হচ্ছে ইনক্রিজিং অ্যারেশন। তো এই কাজগুলোর ক্ষেত্রে আমরা হাইড্রোলিক জাম্পকে ইউটিলাইজ করতে পারি। এবার আসি ক্লাসিফিকেশন অফ হাইড্রোলিক জাম্প বা টাইপ অফ হাইড্রোলিক জাম্প। আমরা যেই হাইড্রোলিক জাম্পটা তৈরি করবো, হাইড্রোলিক জাম্পের আপ স্ট্রিমে আমরা বললাম যে ফ্লোটা থাকবে হচ্ছে সুপার ক্রিটিক্যাল, সুপার ক্রিটিক্যাল থাকবে। আর জাম্প হওয়ার পরে ডাউন স্ট্রিমে পাবো আমরা সাব ক্রিটিক্যাল ফ্লো। তাহলে সুপার ক্রিটিক্যাল ফ্লো, দ্যাট মিনস আপ স্ট্রিম অফ দি হাইড্রোলিক জাম্প, আমরা যদি ওয়াটারের ফ্রাউড নাম্বার বের করি, ফ্লো এর ফ্রাউড নাম্বার বের করি, সেটাকে বলতেছে F1, যেটাকে বলছে ইনকামিং ফ্রাউড নাম্বার। এখন এই ফ্রাউড নাম্বারের উপর বেসিস করে ইউএসবিআর, ইউনাইটেড স্টেটস ব্যুরো অফ রিক্লেমেশন, একটা হরাইজন্টাল রেক্টেঙ্গুলার চ্যানেলের ক্ষেত্রে F1 এর ভ্যালু এর উপর ডিপেন্ড করে হাইড্রোলিক জাম্পকে ক্লাসিফাই করছে, 5টা ভাগে ক্লাসিফাই করছে। টাইপ 1, যদি ইনকামিং ফ্রাউড নাম্বার ভ্যালু 1 থেকে 1.7 এর মধ্যে থাকে, সেটাকে বলতেছি আমরা আন্ডুলার জাম্প। এই হচ্ছে পাশের ফিগারটা।
যদি 1.7 থেকে 2.5 এর মধ্যে হয় সেটাকে বলছে উইক জাম্প, ঠিক আছে, উইক জাম্প। সো এভাবে ফ্লয়েড নাম্বারের ভ্যালু যত বেশি হবে জাম্পটা তত বেশি প্রমিনেন্ট বা তত বেশি স্ট্রং হবে, ঠিক আছে। সরি। তো যেটা বলছিলাম যে ফ্লয়েড নাম্বারের ভ্যালু যত বেশি হবে জাম্পটা তত বেশি স্ট্রং হবে, মানে তত বেশি জাম্প করবে। তুমি যদি ফিগার গুলো খেয়াল করে দেখো, 1 নাম্বার ফিগারে জাম্পটা কিন্তু খুবই কম। তো নর্মালি যেটা হয় যে আনডুলার জাম্পটা এটা আহ, যদি তুমি খালি চোখে মানে সামনাসামনি দেখো দেখবা জাম্পটা খুবই কম হয়, ঠিক মতো বোঝা যায় না। হ্যাঁ, ঠিক মতো বোঝা যায় না যে আনডুলার জাম্পটা কতটুকু হয়েছে। সো ফ্লয়েড নাম্বার গুলো নিচের দিকে যত বাড়তেছে দেখো জাম্পটা তত বেশি হচ্ছে। তো জাম্পটা যত বেশি হবে এখানে টার্বুলেন্স তত বেশি ক্রিয়েট হবে। তার মানে ফ্লয়েড নাম্বার হলো যত বাড়বে তত বেশি জাম্প হবে এবং তত বেশি পরিমাণে টার্বুলেন্স ক্রিয়েট হবে, তত বেশি পরিমাণে এনার্জি এখানে লস হবে, ঠিক আছে। তো এই কতটুকু এনার্জি লস হয়েছে এগুলো সম্পর্কে পরে পরবর্তীতে আমরা ক্যালকুলেশন করব। তার মানে এটুকু মাথায় রাখো যে ক্লাসিফিকেশনটা করা হয়েছে আপ স্ট্রিমের ফ্লয়েড নাম্বারের উপর বেসিস করে, এবং এই ফ্লয়েড নাম্বার হলো যত বেশি হবে তত স্ট্রং জাম্প হবে। তার মানে তত জাম্পের হাইটটা তত বেশি হবে এবং তত বেশি এনার্জি ডিসিপিটেড বা তত বেশি এনার্জি লস করবে। আচ্ছা, এরপরে আমরা আসি হাইড্রোলিক জাম্পের ক্ষেত্রে আমাদের কিছু রিলেশনশিপ আছে, যে রিলেশনশিপ গুলো থেকে অ্যাকচুয়ালি আমরা হাইড্রোলিক জাম্পের বিভিন্ন ধরনের ক্যারেক্টারিস্টিক্স বের করা শিখবো। তো সেই রিলেশনশিপ গুলোর জন্য বেশ কিছু ইকুয়েশন আছে, এই ইকুয়েশন গুলো মুখস্থ করতে হবে তোমাদের, এছাড়া কোনো ওয়ে নাই। তো এই ইকুয়েশন গুলো তোমাদের বিভিন্ন প্রবলেম সলভ করার জন্য লাগবে। এখানে যে ফিগারটা খেয়াল করো, ফিগারে দেখানো আছে আপ স্ট্রিমে আমাদের সুপার ক্রিটিক্যাল ফ্লো তার ডেপথ হচ্ছে y1, আর ডাউন স্ট্রিমে হচ্ছে ডেপথটা হচ্ছে সাব ক্রিটিক্যাল ফ্লো ডেপথ হচ্ছে y2। এই আপ স্ট্রিমে ওয়াটার ডেপথ y1 এটাকে বলা হয় ইনিশিয়াল ডেপথ, আর ডাউন স্ট্রিমে ডেপথ y2 এটাকে বলা হয় সিকোয়েন্ট ডেপথ। এই দুইটার মধ্যে একটা রিলেশনশিপ আছে, সেটা হচ্ছে ইকুয়েশন 7.4। এই রিলেশনশিপটা হচ্ছে বেসড অন ইনকামিং ফ্লাউট নাম্বার বা F1 এর রেসপেক্ট, ঠিক আছে। তো এই ইকুয়েশন আমাদের পরবর্তী ক্যালকুলেশনের ক্ষেত্রে কাজে লাগবে। এখানে ডিরাইভেশন তোমরা থিওরিতে পাবা, বাট আমরা এখানে কোনো ডিরাইভেশন আর দেখবো না। তার মানে ইনকামিং ফ্লাউট নাম্বারের উপর বেসিস করে ইনিশিয়াল এবং সিকুয়েন্ট ডেপথের একটা রিলেশনশিপ পাচ্ছি আমরা। এরপরে আছে লেন্থ অফ দি জাম্প। লেন্থ অফ দি জাম্পটা কি? জাম্পটা যেখান থেকে শুরু হয়েছে, আপ স্ট্রিমে ওয়াটার ডেপথ ছিল y2, ধরো এইখান থেকে এর জাম্প করা শুরু হয়েছে, জাম্প করা শুরু হয়ে যেখানে জাম্পটা শেষ হয়েছে সেই পর্যন্ত যে হরাইজন্টাল চ্যানেলের মধ্যে যতটুকু লেন্থ অতিক্রম করছে ফ্লোটা, এটাকে বলতেছি লেন্থ অফ দি জাম্প। জাম্পের স্টার্টিং পয়েন্ট আর জাম্পের যে ইন্ডিং পয়েন্ট এর মাঝে ফ্লোটা হরাইজন্টালি চ্যানেলের মধ্যে যে ডিস্টেন্স অতিক্রম করছে এই ডিস্টেন্সটাই হচ্ছে ডেপথ অফ দি লেন্থ অফ দি জাম্প। এখন এই লেন্থ অফ দি জাম্পটা প্র্যাকটিক্যালি মেজারমেন্ট করাটা খুবই ডিফিকাল্ট। এর কারণ হচ্ছে এখানে ওয়াটারের মধ্যে অনেক পরিমাণে টার্বুলেন্স থাকে, এত পরিমাণে টার্বুলেন্স থাকে যে তুমি এক্স্যাক্টলি বলতে পারবা না, দেখে বুঝতে পারবা না যে কোন পয়েন্টে শুরু হয়েছে আর কোন পয়েন্টে শেষ হয়েছে। এটা আইডেন্টিফাই করাটা অনেক বেশি ডিফিকাল্ট। তো সেই জন্য আমরা একটা ইম্পেরিক্যাল ইকুয়েশন ইউজ করি নর্মালি। সায়েন্টিস্ট সিলভিস্টার একটা ইকুয়েশন জেনারেট করছে, ইম্পেরিক্যাল ইকুয়েশন, দ্যাট মিনস অনেকগুলো টেস্ট করে সেই ইকুয়েশনটা তৈরি করছে হরিজন্টাল রেক্টেঙ্গুলার চ্যানেলের জন্য। এটা কিন্তু অন্য কোনো চ্যানেলের ক্ষেত্রে এই ইকুয়েশন খাটবে না, শুধুমাত্র হরাইজন্টাল রেক্টেঙ্গুলার চ্যানেলের জন্য এই ইকুয়েশন, ইকুয়েশন 7.4। এই ইকুয়েশন থেকে আমরা হাইড্রোলিক জাম্পের লেন্থ এল এটা বের করতে পারবো। তো তোমরা যদি ল্যাবে ল্যাবে যদি নেক্সট দিন দেখবা যে পানির মধ্যে অনেক বেশি টার্বুলেন্স থাকে, এই টার্বুলেন্সের কারণে এক্স্যাক্টলি তোমরা এই এল এর ভ্যালুটা স্কেল দিয়ে মেজার করতে পারবা না। আমরা চেষ্টা করব, বাট
দেখবে এটা অনেক বেশি ভেরিয়েশন আসবে এই ইকুয়েশনের সাথে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আছে ইফিসিয়েন্সি বা সরি এনার্জি লস। এনার্জি লস মানে কি বলছি, যে আমাদের হাইড্রোলিক জাম্পের আগে এনার্জি যে E1 হয়, ডাউন স্ট্রিমে যদি এনার্জি হয় E2, তাহলে আমরা E1টা জানি বড়, যে এনার্জি লস হচ্ছে, যার কারণে দেখো এনার্জি লাইনটা আস্তে আস্তে গ্রাজুয়ালি নিচে নেমে গেছে। এই HL টা হচ্ছে আমাদের যে টোটাল লসটা হয়েছে সেটা। তাহলে এখন এখানে কি পরিমাণ লস হয়েছে সেটা হচ্ছে E1 মাইনাস E2, টোটাল লস। তাহলে সেইটার ইকুয়েশনকে আমরা ফার্দার ডিরাইভ করলে এরকম ইকুয়েশন পাচ্ছি। E1 আর E2 কি, E1 আর ডেফিনেশন হচ্ছে স্পেসিফিক এনার্জি। E1 হচ্ছে স্পেসিফিক এনার্জি বিফোর দি জাম্প, আর E2 হচ্ছে স্পেসিফিক এনার্জি আফটার দি জাম্প। স্পেসিফিক এনার্জি কি জিনিস এটা আমরা নেক্সট 8 নাম্বার এক্সপেরিমেন্টটা, ওটা হচ্ছে স্পেসিফিক এনার্জির উপরে, সেখানে আরো ডিটেল শিখবো। আপাতত মনে রাখো যে স্পেসিফিক এনার্জি ইকুয়েশন ই ইকুয়াল টু হচ্ছে ওয়াই প্লাস ভি স্কোয়ার বাই 2g। দ্যাট মিনস প্রেসার হেড আর ভেলোসিটি হেড আছে, এখানে কোনো এলিভেশন হেড থাকবে না। হ্যাঁ, টোটাল এনার্জি, যেটা টোটাল এনার্জি আর স্পেসিফিক এনার্জির মধ্যে পার্থক্য হচ্ছে স্পেসিফিক এনার্জিটা মেজারমেন্ট করা হয় চ্যানেল বটমের রেসপেক্টে, এখানে এলিভেশন হেডটা ক্যালকুলেশনে আসে না, ঠিক আছে? আপাতত এটুকু মনে রাখো যে তাহলে ই ইকুয়াল টু হচ্ছে ওয়াই প্লাস ভি স্কোয়ার বাই 2g। ওয়াই হচ্ছে ওয়াটারের ডেপথ আর ভি তো হচ্ছে ভেলোসিটি। তাহলে এই E1 আর E2 যদি ডিফারেন্স করি তাহলে আমরা জানতে পারতেছি ইকুয়েশন 7.6 থেকে কতটুকু এনার্জি লস হয়েছে ডিউ টু হাইড্রোলিক জাম্প। এই লসের পরিমাণটাই বেশি হবে যদি ফ্রাউড নাম্বারের ভ্যালু বেশি হয়। এরপর আছে কাইনেটিক এনার্জি লস। কাইনেটিক এনার্জি লস মানে কি, ভেলোসিটি হেডের যতটুকু লস হয়েছে। তার মানে ভেলোসিটি হেডের লস মানে কি, আমাদের আপ স্ট্রিমে ভেলোসিটি হেড আর ডাউন স্ট্রিমে ভেলোসিটি হেডের ডিফারেন্স। তো সেটাই আসতেছে হচ্ছে ইকুয়েশন, জাস্ট নর্মাল ভি1 স্কোয়ার বাই 2g মাইনাস ভি2 স্কোয়ার বাই 2g। এরপর হচ্ছে ইফিসিয়েন্সি। ইফিসিয়েন্সি অফ দি জাম্প, তার মানে যেহেতু এখানে এনার্জি লস হচ্ছে তাহলে এখানে ইফিসিয়েন্সির কথা চলে আসবে। তো ইফিসিয়েন্সি হচ্ছে E2 বাই E1। জাম্পের পরের যে এনার্জি আর জাম্পের আগের এনার্জির যে রেশিও সেটা হচ্ছে E2 বাই E1 বা ইফিসিয়েন্সি। তো ইফিসিয়েন্সির জন্য ইকুয়েশন 7.8, এটাও ফ্রাউড নাম্বারের উপরে, আমাদের প্রত্যেকটা ইকুয়েশনই হচ্ছে আপ স্ট্রিমের ফ্রাউড নাম্বারের উপর বেস করে ডিরাইভ করা আছে। তো এই সবগুলো ইকুয়েশনই আমাদের লাগবে। এরপর আছে হাইট অফ দি জাম্প। হাইট অফ দি জাম্প খুবই সিম্পল, জাম্পের আগে ওয়াটারের ডেপথ ছিল y1, জাম্পের পরে ওয়াটার ডেপথ হচ্ছে y2, এই দুইটা ডিফারেন্স করলে আমরা পাবো কতটুকু জাম্প হয়েছে। দিস ইজ দ্য হাইড্রোলিক জাম্প, হাইট অফ দি জাম্প HJ। এরপর আছে রিলেটিভ হাইট অফ দি জাম্প HJ বাই E1। এই HJ বাই E1টা কি, HJ বাই E1টা হচ্ছে রিলেটিভ হাইট অফ দি জাম্প, এটারও একটা ইকুয়েশন দেওয়া আছে এই F1 এর রেসপেক্টে, সবগুলো হচ্ছে F1 এর রেসপেক্টে। আচ্ছা, তো ইকুয়েশন 7.4 থেকে 7.10 এই পর্যন্ত আমরা যে ইকুয়েশন গুলো দেখলাম, এই ইকুয়েশন গুলো তোমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেম যেগুলো আছে সেগুলো করতে গেলে লাগবে, সেগুলো মুখস্থ করতে হবে, মুখস্থ করা ছাড়া অ্যাকচুয়ালি কোনো ওয়ে নাই। আচ্ছা, এরপরে ফার্দার এই দুইটা ইকুয়েশন, আমাদের ইকুয়েশন 11 আর ইকুয়েশন 12, এই দুইটা ইকুয়েশন তোমাদের ম্যানুয়ালে নাই, বাট আমাদের ক্যালকুলেশন করার সময় কাজে লাগবে। কিভাবে আসছে, আমাদের অ্যাকচুয়ালি এই টার্মটা ক্যালকুলেট করতে হবে ওয়াই বাই ই। তো সেটা করার জন্যই আমরা ইকুয়েশনটা অ্যাকচুয়ালি একটু ডিরাইভ করে রাখছি তোমাদের সুবিধার জন্য। তো এখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে যে ই ইকুয়াল টু আমরা দেখছিলাম হচ্ছে ওয়াই প্লাস ভি স্কোয়ার বাই 2g, আর নিচে তো ওয়াই আছে, তাহলে এখান থেকে সিম্পলিফাই করলে আমরা পাচ্ছি এরকম। তো এটাকে আরো সিম্পলিফাই করলে এরকম পাচ্ছি। এখন এই যে ভি রুট ওভার জি ওয়াই, এটা মানে কি, এইটা ছিল আমাদের ফার্স্ট নাম্বারের ইকুয়েশন, তাই না? তোমরা এটা পড়ে আসছো। থার্ড নাম্বার ছিল হচ্ছে ভি রুট ওভার জি ডি। রেক্টেঙ্গুলার চ্যানেলের ক্ষেত্রে হাইড্রোলিক ডেপথ যে ডি, জি ডি, এই ডি এর জায়গায় বসে হচ্ছে ওয়াই, ওয়াটারের ডেপথ। তাহলে এই যে টার্মটা আমরা পাচ্ছি এই টার্মটা হচ্ছে অ্যাকচুয়ালি ইনকামিং থার্ড নাম্বার F1।
তো সেখান থেকে সিম্পলিফাই করলে আমরা এরকম একটা ইকুয়েশন পাচ্ছি। তো ফার্দার y1/e1 করলে এটাই জাস্ট হচ্ছে এখানে চলে আসতেছে। একইভাবে যদি আমরা e2/y1 বের করতে চাই, তাহলে e2/y1 ইকুয়াল টু আমরা এটা লিখতে পারি। লেখা হলে এই y1/e1 এটা পাচ্ছি এখান থেকে, আর y2/y1 এটা পাচ্ছি আমরা সিকোয়েন্ট ডেপথ আর ইনিশিয়াল ডেপথের যে রিলেশনশিপ ছিল ইকুয়েশন 7.4। ঠিক আছে, এই যে এইটা ছিল ইকুয়েশন 7.4, আর এই ভ্যালুটা আসতেছে কোথা থেকে? এই ভ্যালুটা আসতেছে ইকুয়েশন 7.11 থেকে। সো দুইটাকে মাল্টিপ্লাই করলে আমরা e2/e1 পাবো। এইটা তোমাদের ডিরাইভেশন মুখস্থ করার কিছু নাই, জাস্ট তোমাদের ইকুয়েশনটা মাথায় থাকলেই হবে। তো এই যে আমরা এতগুলো ইকুয়েশন দেখলাম, এগুলো স্টেপ বাই স্টেপ আমাদের লাগবে। তো আমাদের আজকের অবজেক্টিভ হচ্ছে কি, ফার্স্টে হচ্ছে যে আমাদের জাম্পটাকে ক্লাসিফাই করতে হবে। কিভাবে ক্লাসিফাই করব? যে ইউএসবিআর এর যে ক্লাসিফিকেশনটা দেখলাম আমরা, ক্রাউড নাম্বারের উপর বেসিস করে সেটা অনুযায়ী আমরা ক্লাসিফাই করব। তো সেটা করার জন্য আমাদেরকে F1 বের করতে হবে। F1 এর ভ্যালু অনুযায়ী আমাদের কোন টাইপ করতেছে সেই টাইপ অনুযায়ী আমাদেরকে ক্লাসিফাই করতে হবে। এরপরে আমরা যে ইকুয়েশন গুলো দেখলাম অ্যাকচুয়ালি, ইনিশিয়াল ডেপথ, সিকোয়েন্ট ডেপথ, লেন্থ, হাইট অফ দি জাম্প, এনার্জি লস, কাইনেটিক এনার্জি লস, ইফিসিয়েন্সি, এই যে টার্মগুলো আমরা দেখলাম, এই টার্মগুলো আমাদেরকে বের করতে হবে, বোথ থিওরিটিক্যালি এবং এক্সপেরিমেন্টালি বের করে কম্পেয়ার করতে হবে। আর লাস্টলি আমরা যেটা করব সেটা হচ্ছে টু ডেভেলপ ক্যারেক্টারিস্টিক্স কার্ভ, থিওরিটিক্যাল ক্যারেক্টারিস্টিক্স কার্ভ অফ হাইড্রোলিক জাম্প। হাইড্রোলিক জাম্পের যে ক্যারেক্টারিস্টিক্স গুলো আমরা বের করেছি সেগুলোর দিয়ে আমরা একটা ক্যারেক্টারিস্টিক্স কার্ভ ড্র করব। তো এই চারটা হচ্ছে আমাদের অবজেক্টিভ। এক্সপেরিমেন্টাল সেটআপটা, আমাদের এই এক্সপেরিমেন্টাল সেটআপে ফার্স্ট আমাদের যেটা কাজ করতে হবে, আমরা যদি নর্মালি তোমরা এর আগের যে এক্সপেরিমেন্ট গুলো করে আসছো ফিল্মে, যদি আমরা ফিল্মের মধ্যে কোনো স্ট্রাকচার ইউজ না করি, যেমন এর আগে তোমরা বিভিন্ন ধরনের ফিল্ম ইউজ করছো, ভেজিটেটিভ ফিল্ম, কার্শিয়াল ফিল্ম, ব্রডকাস্টেড ওয়াল, এগুলো ইউজ করেছো, যদি কোনো কিছু ইউজ না করি, তাহলে ইন দ্যাট কেস আমাদের যে ফ্লোটা হবে সেই ফ্লোটা কি সুপার ক্রিটিক্যাল হবে নাকি সাব ক্রিটিক্যাল হবে? কি মনে হয় তোমাদের? সাব ক্রিটিক্যাল স্যার। হ্যাঁ, সাব ক্রিটিক্যাল। তাহলে সাব ক্রিটিক্যাল ফ্লো যদি থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা হাইড্রোলিক জাম্প তৈরি করতে পারবো না। আমাদেরকে এনিহাও আগে ফ্লোটাকে সুপার ক্রিটিক্যাল বানাতে হবে, দেন সুপার ক্রিটিক্যাল থেকে সাব ক্রিটিক্যালে কনভার্ট করতে হবে। তো সেই জন্য আমাদেরকে একটা সুইচ গেট ইউজ করতে হবে, আমরা সুইচ গেট ইউজ করবো। সুইচ গেট ইউজ করলে কি হবে? সুইচ গেট ইউজ করতে পারি, আবার ব্রডকাস্টের ওয়্যারও ইউজ করতে পারি। তোমরা হয়তো বা দেখছো যে ব্রডকাস্টের ওয়্যারের আপ স্ট্রিম ওয়াটার ডেপথ যা থাকে, ডাউন স্ট্রিমে ওয়াটার ডেপথটা কমে সুপার ক্রিটিক্যাল হয়ে যায়। এটা তোমরা 2 নাম্বার এক্সপেরিমেন্ট অলরেডি করছো। তো আজকে আমরা সুইচ গেট দিয়ে করবো, যেটা 6 নাম্বার এক্সপেরিমেন্টে আছে। সুইচ গেট ইউজ করে আমরা সুইচ গেটের নিচের গেট ওপেনিংটা এমন ভাবে রাখবো যে সুইচ গেটের আপ স্ট্রিমে যদি যেই সাব ক্রিটিক্যাল ফ্লোটা ছিল সেটা ডাউন স্ট্রিম হয়ে যাবে সুপার ক্রিটিক্যাল। তাহলে সুইচ গেটের সাহায্যে আমরা ডাউন স্ট্রিমের ফ্লোটাকে সুপার ক্রিটিক্যালে কনভার্ট করছি। এখন সুপার ক্রিটিক্যালে কনভার্ট করলে নর্মালি যেটা হবে যে আমরা এই সেম কাজটা 6 নাম্বার এক্সপেরিমেন্টেও করবো। 6 নাম্বার এক্সপেরিমেন্টে সেটাও আমরা সুইচ গেট ইউজ করবো, বাট 6 নাম্বার এক্সপেরিমেন্টে হাইড্রোলিক জাম্প হবে না। এই সুপার ক্রিটিক্যাল ফ্লোটা এভাবে ফ্লো করে চলে যাবে, কোনো প্রকার কোনো জাম্প হবে না। জাম্প কখন হবে? যদি আমরা এই সুইচ গেটের ডাউন স্ট্রিমে যদি কোনো অবস্ট্রাকশন দেই। সুইচ গেটের ডাউন স্ট্রিমে এখানে যদি আমরা একটা অবস্ট্রাকশন দিয়ে দিই, তাহলে এই সুপার ক্রিটিক্যাল ফ্লোটা এখানে এসে বাধা পেয়ে ব্যাক ফ্লো করবে। ব্যাক ফ্লো করার কারণে এখানে একটা জাম্প হবে। এই অবস্ট্রাকশনটা দেওয়া যেতে পারে যে এনিহাউ আমরা যেটা ল্যাবে করি সেটা হচ্ছে টেল গেট উঠাই দেই। তোমরা টেল গেটের নাম শুনছো, তাই না? তো টেল গেটটাকে আমরা, আমাদের একটা পুলির সাহায্যে টেল গেটটা লাগানো থাকে, টেল গেটটাকে যদি আমরা উঠায় দেই, তাহলে এখানে একটা অবস্ট্রাকশন তৈরি হবে, যার কারণে এখানে হাইড্রোলিক জাম্প হবে। তো সুইচ গেটে ডাউন স্ট্রিমে যে সুপার ক্রিটিক্যাল ফ্লো ছিল সেটা কিছু দূর যাওয়ার পরে এই টেল গেটে বাধা পেয়ে ব্যাক ফ্লো করবে এবং এখানে একটা হাইড্রোলিক জাম্প হয়ে সাব ক্রিটিক্যালে কনভার্ট হয়ে যাবে।
ঠিক আছে। যদি টেল গেটটাকে না উঠায় সেক্ষেত্রে কিন্তু সুইচ গেটের ডাউন স্ট্রিমে যে সুপার ক্রিটিক্যাল ফ্লো পাইছি সেটাই থেকে যাবে, কোনো সাব ক্রিটিক্যাল ফ্লো আর হবে না, জাম্প হবে না। তো তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি, সুইচ গেটের আপ স্ট্রিমে আমাদের সাব ক্রিটিক্যাল ফ্লো পাইছি, সুইচ গেটের ডাউন স্ট্রিমে আমরা সুপার ক্রিটিক্যাল ফ্লো পাইছি, এবং সেটা রাইজ হয়ে হাইড্রোলিক জাম্প হওয়ার পরে এখানে আবার আমরা সাব ক্রিটিক্যাল পাবো। ঠিক আছে, এই হচ্ছে আমাদের এক্সপেরিমেন্টাল সেটআপ। এখন আমাদেরকে যেটা করতে হবে যে সুইচ গেটের আপ স্ট্রিমে, যেখানে সরি সুইচ গেটের আপ স্ট্রিম মানে হচ্ছে, সরি সুইচ গেটের আপ স্ট্রিম না, হাইড্রোলিক জাম্পটা যেখানে হয়েছে তার আপ স্ট্রিমে, জাম্পের আগে এবং জাম্পের পরে ডেপথ মেজার করতে হবে। জাম্পের আগে এবং জাম্পের পরে, জাম্পের আগে মানে কি এখানে, আর জাম্পের পরে এখানে। জাম্পের আগে যদি আমরা হাইট নেই তাহলে সেটা হবে y1, জাম্পের পরে নিলে সেটা হবে y2। এই মেজারমেন্টটা আমাদের নিতে হবে, এবং আমরা মেজারমেন্ট করব কি, জাম্প এখানে শুরু হয়েছে জাম্প যেখানে শেষ হয়েছে তার মধ্যবর্তী যে ডিস্টেন্সটা, সেটাকে বলেছিলাম লেন্থ অফ দি জাম্প। যেটা বলছিলাম আমরা এমনি ল্যাবে মেজার করাটা কোয়াইট ডিফিকাল্ট, বাট আমরা তারও মেজারমেন্টটা নিব, এল, লেন্থ অফ দি জাম্প। এই মেজারমেন্ট আমাদেরকে নিতে হবে, এবং আমাদের ফ্লো মিটার থেকে ডিসচার্জের ভ্যালুটা নিতে হবে। তো এই ভ্যালুগুলো দিয়ে আমরা ডাটা শিট কমপ্লিট করতে পারবো। তো এখানে দেখো আমরা হাইড্রোলিক জাম্পের আগে y1 এর ভ্যালু, তিনটা ভ্যালু তোমরা জানো যে তিনটা ভ্যালু নিয়ে তার এভারেজ করি আমরা। এখানে তোমাদের যদি ইরোর থাকে ইরোরটা বাদ দিতে হবে। একইভাবে ডাউন স্ট্রিমে, হাইড্রোলিক জাম্পের ডাউন স্ট্রিমে আমরা তিনটা ভ্যালু ডেপথ নিচ্ছি, তার এভারেজ করব। আপ স্ট্রিমে ডাউন স্ট্রিমে ডেপথ পেয়ে গেলে আমাদের এখন প্রথম অবজেক্টিভ ছিল ক্লাসিফাই দি হাইড্রোলিক জাম্প। সেটা করার জন্য আমাদের f1 এর ভ্যালু লাগবে, ফ্রাউড নাম্বার। তাহলে ফ্রাউড নাম্বারের ইকুয়েশন হচ্ছে ভি রুট ওভার জি ওয়াই। তাহলে এই y1 তো আমরা জানি, মেজার করে নিচ্ছি অলরেডি। এখন ভেলোসিটি লাগবে, ভেলোসিটি বের করার জন্য আমাদের লাগবে হচ্ছে ডিসচার্জ। তো তোমরা তোমাদের এই ইকুয়েশন এখন এই ক্যালকুলেশন আর লাগবে না, এটা আগে লাগতো। এখন তোমরা ডিসচার্জের ভ্যালুটা, এই ডিসচার্জের ভ্যালুটা ডিরেক্টলি ফ্লো মিটার থেকে পাবা। তাহলে ফ্লো মিটার থেকে ডিসচার্জ পাচ্ছ, ডিসচার্জ ডিভাইডেড বাই ক্রস সেকশন এরিয়া এ রেক্টেঙ্গুলার, তাহলে বি y1 হবে। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব v1 ভেলোসিটি। তাহলে আমরা ফ্রাউড নাম্বার বের করতে পারবো। তাহলে ফ্রাউড নাম্বারের ভ্যালু বের করতে পারলে সেটার রেসপেক্টে আমরা ক্লাসিফাই করতে পারবো। এখন এই ভ্যালুটা যদি 1 থেকে 1.7 এর মধ্যে হয় তাহলে এটা কি আনডুলার জাম্প। 1.7 থেকে যে নেক্সট 2.4 মেবি, সো ওটা হলে উইক জাম্প। সো এইখানে তোমরা ফ্রাউড নাম্বারের যে ভ্যালুটা পাচ্ছ সেই ভ্যালুটা কোন রেঞ্জের মধ্যে পড়তেছে সেই অনুযায়ী টাইপ 1 থেকে টাইপ 5 পর্যন্ত আমরা ক্লাসিফাই করতে পারবো। এটা ছিল ফার্স্ট অবজেক্টিভ। সেকেন্ড যে অবজেক্টিভ, সেকেন্ড এবং থার্ড অবজেক্টিভ, সেটা ছিল যে আমাদের হাইড্রোলিক জাম্পের বিভিন্ন প্যারামিটার গুলো এক্সপেরিমেন্টালি এবং থিওরিটিক্যালি বের করতে হবে। তো ফার্স্টে আমরা আসি, টোটাল লস, এনার্জি লস বের করব, যেটা ছিল ডেল্টা ই। সো তাহলে আমাদের E1 বের করতে হবে আর E2 বের করতে হবে। জাম্পের আগের ডেপথ আর জাম্পের আগের ভেলোসিটি ইউজ করে y1 প্লাস v1 স্কোয়ার বাই 2g, আবার y2 প্লাস v2 স্কোয়ার বাই 2g, সেটা করলে আমরা E1 পাবো, E2 পাবো। দুইটা ডিফারেন্স করলে আমরা E1 আর E2 পাবো। এই যে টার্মটা, এটা কি এক্সপেরিমেন্টাল ভ্যালু নাকি থিওরিটিক্যাল ভ্যালু বলো তো? এটা আমাদের যে ডেপথ আমরা পাইছি তার রেসপেক্টে E1 এবং E2 বের করে তার ডিফারেন্স করলে আমরা যে ডেল্টা ই পাচ্ছি, এই ডেল্টা ইটা কি এক্সপেরিমেন্টাল ভ্যালু নাকি থিওরিটিক্যাল ভ্যালু? ওই কোশ্চেনটা বুঝতে পারছো? হ্যালো, শুনতে পাচ্ছ তোমরা?
আচ্ছা, তো এখানে আমরা আমাদের মেজার যে ভ্যালু ছিল y1 v1 স্কোয়ার বাই 2g, সেখান থেকে আমরা যেই এনার্জি লসটা পাচ্ছি সেটা হচ্ছে অ্যাকচুয়াল বা এক্সপেরিমেন্টাল ভ্যালু। আর ইকুয়েশন 7.6 আমরা ডেল্টা ই এর যেই থিওরিটিক্যাল ইকুয়েশনটা পেয়েছিলাম, সেই ইকুয়েশন থেকে আমরা ডেল্টা ই বের করব। এটা হবে থিওরিটিক্যাল। এই দুইটা কতটুকু ভেরিয়েশন আসতেছে সেটা হচ্ছে কমেন্ট লিখতে হবে। সো কমেন্টে লিখতে হবে যে থিওরিটিক্যাল রেসপেক্টে অ্যাকচুয়াল ভ্যালুটা বা এক্সপেরিমেন্টাল ভ্যালুটা কত পার্সেন্ট ভেরিয়েশন আসছে, সেই ভেরিয়েশনের পার্সেন্টেজটা লিখতে হবে। ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জির যে লস, সেটা কি আমাদের হচ্ছে দুই জাম্পের আগে এবং জাম্পের পরের ভেলোসিটি হেডের ডিফারেন্স, সেটা ইকুয়েশন 7.7 থেকে পাবো আমরা। আচ্ছা, এরপরে আমরা পাচ্ছি হচ্ছে ইফিসিয়েন্সি E2/E1। এই E2/E1 আমরা আমাদের যে E1 আর E2 মেজার করেছি সেখান থেকে যদি রেশিও বের করি, তাহলে এটা হবে এক্সপেরিমেন্টাল ভ্যালু। আর ইকুয়েশন 7.8 থেকে আমরা ফ্রাউড নাম্বারের উপর বেসিস করে যে ইকুয়েশনটা পেয়েছিলাম এফিসিয়েন্সির ইকুয়েশন, সেখান থেকে পাবো থিওরিটিক্যাল ভ্যালু। দুইটাকে আবার আমাকে কম্পেয়ার করতে হবে। বুঝছো? আচ্ছা, এরপরে লেন্থ অফ দি জাম্প। লেন্থ অফ দি জাম্প এটা একটা মেজারমেন্ট, ধরো আমরা ভ্যালু মেজার করে পাইছি 43, একটা জাস্ট উদাহরণ এক্সাম্পল দেওয়া আছে। তো তোমরা এল এর ভ্যালুটা মেজার করবা, স্কেল দিয়ে মেজার করবা, যদিও এই মেজারমেন্টটা অ্যাকুরেট হবে না। এরপরে L/Y1 বের করবা। এল এখানে মেজার করে পাবা, Y1ও মেজার করে পাবা। তাহলে L/Y1 মানে হচ্ছে এক্সপেরিমেন্টাল ভ্যালু পাবা রিলেটিভ লেন্থ অফ দি জাম্প বের করার জন্য। আর সিলভেস্টারের যে ইকুয়েশন ছিল 7.5 ইম্পেরিক্যাল ইকুয়েশন, সেখান থেকে থিওরিটিক্যাল ভ্যালু পাবা। সো এই দুইটাকে আবার কম্পেয়ার করে এখানে কত পার্সেন্ট ভেরিয়েশন আসছে সেটা লিখবা। নেক্সট হচ্ছে হাইট অফ দি জাম্প। তো আমরা রিলেটিভ হাইট অফ দি জাম্প বের করবো। তাহলে হাইট অফ দি জাম্প হচ্ছে y2 মাইনাস y1। আর সেটাকে E1 দিয়ে যদি ডিভাইড করি, E1টা আছে এখানে, E1 দিয়ে ডিভাইড করলে হাইড্রোলিক জাম্পের হাইট ডিভাইড বাই E1 মানে রিলেটিভ হাইট অফ দি জাম্প। এখানে আমরা এক্সপেরিমেন্টাল ভ্যালু পাচ্ছি। আর ইকুয়েশন 7.10 থেকে পাবো হচ্ছে থিওরিটিক্যাল ভ্যালু। তো এই দুইটাও আবার কম্পেয়ার করতে হবে। এটা ছিল আমাদের 2 নাম্বার অবজেক্টিভ, সবগুলো ভ্যালু বের করে থিওরিটিক্যাল আর এক্সপেরিমেন্টাল ভ্যালুটাকে কম্পেয়ার করব উইথ রেসপেক্ট টু থিওরিটিক্যাল ভ্যালু। লাস্ট যেটা ছিল 4 নাম্বার অবজেক্টিভ, সেটা হচ্ছে থিওরিটিক্যাল ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। আমরা থিওরিটিক্যাল ক্যারেক্টারিস্টিক্স কার্ভ ড্র করব। সেটা ড্র করার জন্য আমাদের যে ভ্যালুগুলো লাগবে সেটা হচ্ছে এই গ্রাফের এক্স এক্সিসে থাকবে হচ্ছে ফ্রাউড নাম্বারের ভ্যালু F1, আর ওয়াই এক্সিসে থাকবে হচ্ছে এই 4টা টার্ম। তার মানে আমরা এই প্রাউড নাম্বারের ডিফারেন্ট ভ্যালুর রেসপেক্টে এই 4টা টার্মের যে ভ্যালুগুলো সেটা আগে বের করতে হবে, করে এই টেবিলটা ফিল আপ করতে হবে। করার পরে সেটাই আমরা গ্রাফে রিপ্রেজেন্ট করব। তো E2/E1 এটা ইকুয়েশন 7.8 থেকে পাবো আমরা। Aj/E1 রিলেটিভ হাইট অফ দি জাম্প, এটা ইকুয়েশন 7.10 থেকে পাবো। Y1/E1 Y2/E1 এই দুইটা ডেরিভেশন তোমাদেরকে দেখাইছি ইকুয়েশন 7.11 আর 12 থেকে। তো এই ইকুয়েশন গুলোতে আমরা এই F1 এর ডিফারেন্ট ভ্যালু প্লট করলে এই ভ্যালুগুলো পাবো, সেগুলো গ্রাফে প্লট করতে হবে। প্লট করলে আমরা এই ধরনের একটা গ্রাফ পাবো। এক্স অ্যাক্সিসে আছে F1 আর ওয়াই অ্যাক্সিসে এই 4টা টার্ম আছে। তো প্লট করলে এই ধরনের আমরা একটা গ্রাফ পাবো। তো এটাকে তোমাদের একটা নর্মাল গ্রাফ পেপারে করতে হবে, এটা হাতেই করতে হবে, এক্সেল করলে হবে না। এখন এই গ্রাফটা সম্পর্কে যদি একটু ডিসক্রাইব করতে চাই, ফার্স্ট যে গ্রাফটা সেটা হচ্ছে E2/E1 ভার্সেস F1। তোমাদের ল্যাব ম্যানুয়ালে একটু কারেকশন আছে, ল্যাব ম্যানুয়ালে তোমাদের এই E2/E1 এর যে লাইনটা একদম টপের যে লাইনটা, এই লাইনটা নাই। তোমরা এই লাইনটা একটু অ্যাড করে নিও, ঠিক আছে? আর গ্রাফে এখানে E2 হবে, এটা E1 হবে, এখানে হবে E2 ডিভাইড বাই E1 ইফিসিয়েন্সি। সো এটাকে যদি আমরা গ্রাফে প্লট করি, তাহলে F1 এক্স এক্সিসে আর ওয়াই এক্সিসে হচ্ছে E2/E1। তাহলে উপরের যে কার্ভটা আছে এই কার্ভটা পাবো, যেটা ইন্ডিকেট করতেছে যে ফ্রাউড নাম্বারের ভ্যালু যত বাড়বে
ইফিসিয়েন্সি তত কমবে। তার মানে এনার্জি লসটা তত বেশি হচ্ছে। থার্ড নাম্বারের ভ্যালু যত বেশি হবে, আগেও বলছি, তত স্ট্রং জাম্প হবে, তত বেশি এনার্জি লস হবে, তো তত বেশি ইফিসিয়েন্সিও কমতে থাকবে। সো থার্ড নাম্বার ভ্যালু যখন 1, তখন ইফিসিয়েন্সি হচ্ছে 1, এর মানে কোনো লস নাই। থার্ড নাম্বারের ভ্যালু যখন 1, তখন ইফিসিয়েন্সি 1 বা 100%, কোনো লস নাই। এটা কেন হয়েছে, কে বলতে পারবা? কেউ বলতে পারবা কেন হয়েছে এটা? তোমরা কি কেউ ক্লাস করতেছো নাকি সবাই চলে গেছে? আচ্ছা, ঠিক আছে। থার্ড নাম্বার ভ্যালু যখন 1 হচ্ছে, তখন আমরা দেখতেছি E2/E1 এর ভ্যালু 1। এইটা তোমাদের একটা সেলফ স্টাডি থাকবে, এটা কেন হচ্ছে নেক্সট ক্লাসে আমি জিজ্ঞাসা করবো, ক্লাসে যখন বলবো তখন ভাইভাতে জিজ্ঞাসা করবো। এরপরে আমরা যদি দেখি রিলেটিভ হাইট অফ দি জাম্প Hj/F1, এই ভ্যালুটা 0 পয়েন্ট থেকে শুরু হয়েছে, এরপরে গ্রাজুয়ালি বাড়ছে, বেড়ে আবার গ্রাজুয়ালি কমে গেছে। তো কতটুকু পর্যন্ত বাড়ছে? এই পিক পয়েন্টটা হচ্ছে এই 2.77। প্রাউড নাম্বার ভ্যালু 2.77 পর্যন্ত এই রিলেটিভ হাইট অফ দি জাম্পের ভ্যালু বাড়ছে, এরপরে আবার গ্রাজুয়ালি কমে গেছে। এরপরে আছে Y1/E1, Y1/E1 এর গ্রাফটা হচ্ছে এইটা, আর E2/E1 এইটার গ্রাফটা হচ্ছে এই উপরেরটা। তো এই দুইটা গ্রাফ, দুইটা একই পয়েন্ট থেকে শুরু হয়েছে। সেই পয়েন্টটা হচ্ছে 2/3 বা 0.66667 থেকে। তো দুইটা একই পয়েন্ট থেকে শুরু হওয়ার কারণ হচ্ছে, যখন ক্রাউড নাম্বার ওয়ান মানে কি? ক্রিটিক্যাল ডেপথ, ক্রিটিক্যাল ফ্লো। ক্রাউড নাম্বার 1 মানে ক্রিটিক্যাল ফ্লো, তার মানে কোনো হাইড্রোলিক জাম্প হবে না। তাহলে হাইড্রোলিক জাম্প যদি না হয়, তাহলে সেক্ষেত্রে Y1 মানে হাইড্রোলিক জাম্পের আগের ডেপথ, আর Y2 দুইটাই সেম। তো দুইটা যদি সেম হয়, তাহলে এই এই দুইটা টার্মও সেম হবে, যার কারণে সেম পয়েন্ট থেকে শুরু হয়েছে। তো সেইটা যদি হয়, সেটা কত? ক্রিটিক্যাল স্টেটে এনার্জি ইকুয়াল টু হচ্ছে 1.5 টাইমস অফ ওয়াই, ক্রিটিক্যাল ডেপথের সমান। তার মানে আমরা এটাকে লিখতে পারি হচ্ছে, ক্রিটিক্যাল স্টেট যেহেতু, তাহলে ইসি ইকুয়াল টু 3/2 ওয়াই সি। এটা তোমরা নেক্সট এক্সপেরিমেন্টে যখন পড়বা স্পেসিফিক এনার্জি ওয়াই ই, তখন এটা দেখবা। তো ক্রিটিক্যাল স্টেটে স্পেসিফিক এনার্জি ইকুয়াল টু হচ্ছে 3/2 অফ ক্রিটিক্যাল ডেপথ। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি, বা Y/YC ইকুয়াল টু হচ্ছে 2/3। যার কারণে আমাদের এই দুইটা গ্রাফই সেম পয়েন্ট 2/3 বা হচ্ছে 0.667 থেকে স্টার্ট হচ্ছে। ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের এই ক্যারেক্টারিস্টিক কার্ভের কিছু ক্যারেক্টারিস্টিক দেখলাম। এখন এই ক্যারেক্টারিস্টিক কার্ভটা কেন কাজে লাগবে? এই ক্যারেক্টারিস্টিক কার্ভটা যদি তোমার কাছে থাকে, তাহলে যে কোনো ফ্রাউড নাম্বারের রেসপেক্টে ওই ওই হাইড্রোলিক জাম্পের ক্যারেক্টারিস্টিক্স আমরা বের করতে পারবো। যেমন আমরা যদি বলি যে ফ্রাউড নাম্বারের ভ্যালু হচ্ছে ফর সেট 4.5, তাহলে এই 4.5 এর জন্য আমরা গ্রাফ থেকে বিভিন্ন ডাটাগুলো পাবো। তাহলে এখান থেকে একটা ভ্যালু পাবো, এখান থেকে একটা ভ্যালু পাবো, এখান থেকে ভ্যালু পাবো। হ্যাঁ, এই ভ্যালুগুলো তাহলে থার্ড নাম্বার ভ্যালু যদি জানা থাকে কোনো একটা ফ্লো এর জন্য, তাহলে ওই ফ্লো এর বাকি ক্যারেক্টারিস্টিক্স গুলো কেমন হবে, সেটা আমরা এই ওয়াই এক্সিস থেকে পেয়ে যাব। ঠিক আছে? এখন এখানে একটা কথা, আমরা যে ভ্যালুগুলো প্লট করলাম এখানে, হ্যাঁ, এই যে চারটা ভ্যালু আমরা ওয়াই এক্সিসে প্লট করেছি, এই চারটা ভ্যালুই কিন্তু থিওরিটিক্যাল ইকুয়েশন থেকে আসছে, মানে থিওরিটিক্যাল ভ্যালু, কোনটাই কিন্তু অ্যাকচুয়াল ভ্যালু না। তাহলে অ্যাকচুয়াল ভ্যালু যদি আমাদেরকে প্লট করতে হয়, সেটা কিভাবে করবো?
এই গ্রাফের যতগুলো ভ্যালু গ্রাফটা প্লট করছে এটা থিওরিটিক্যাল ভ্যালু, দ্যাটস ওয়াই এটার নাম হচ্ছে থিওরিটিক্যাল ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। এখন তোমরা ল্যাবে যে টেস্ট করবা, ধরো ল্যাবে টেস্ট করার পরে তোমরা থিওরিটিক্যাল ভ্যালু গুলো দিয়ে এই গ্রাফটা প্লট করবা। প্লট করার পরে তোমাদের ইন্ডিভিজুয়াল যে গ্রুপ গুলো আছে, 4টা গ্রুপ, সেই ইন্ডিভিজুয়াল গ্রুপে ধরো ফ্রাউড নাম্বারের ভ্যালু তুমি পাইছো F1 ইকুয়াল টু ফরসে হচ্ছে 3.5, F1 ইকুয়াল টু ফরসে 3.5 পাইছো। তাহলে 3.5 এর রেসপেক্টে তোমরা অ্যাকচুয়াল যে ভ্যালুগুলো বের করছো, অ্যাকচুয়াল এফিসিয়েন্সি, অ্যাকচুয়াল রিলেটিভ হাইট অফ দ্য জাম্প, সেই ভ্যালুগুলোকে এখানে গ্রাফে প্লট করবা। কিভাবে প্লট করবা? ধরো 3.5 বরাবর যাবা, এখানে ধরো 3.5, এই 3.5 বরাবর 3.5 বরাবর তোমরা যে ভ্যালুগুলো পেয়েছো অলরেডি, এই যে 3.5 বরাবর গ্রাফের সাথে যে পয়েন্টগুলো কোইনসাইড করতেছে, এই পয়েন্টগুলো হচ্ছে থিওরিটিক্যাল ভ্যালু। এই ভ্যালুগুলো হচ্ছে থিওরিটিক্যাল ভ্যালু। তোমাদের যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো যদি থিওরিটিক্যাল ভ্যালুর সাথে ম্যাচ করে যায়, দ্যাট মিনস এই কার্ভের উপরে আসে, তার মানে কোনো ভেরিয়েশন নাই। কিন্তু তোমাদের কার্ভ ম্যাচ করবে না, হয়তো হয়তো তোমাদের এখানে গ্রাফের ভ্যালুগুলা একটু সরে যাবে, ধরো একটু উপরে চলে আসছে। এই গ্রিন কালারটা হচ্ছে থিওরিটিক্যাল আর ব্লু কালারটা হচ্ছে অ্যাকচুয়াল। সো তোমার এই 3.5 বরাবর তোমাদের গ্রাফের যে ভ্যালুগুলো সেগুলো হচ্ছে গ্রাফের সাথে কনসাইড না করে হয়তো উপরের দিকে বা নিচের দিকে থাকতে পারে। এই যে কতটুকু ভেরিয়েশন আসছে সেটাই তোমার ডাটা শিটে অলরেডি দেখাইছো। ডাটা শিটে তোমরা যে এই যে কমেন্টে লিখছো যে ইফিসিয়েন্সি ভ্যালুটা কত পার্সেন্ট ভেরিয়েশন আসছে, এই যে ইকুয়েশন 7.8 থেকে যে ভ্যালুটা পাইছো সেটা গ্রাফে তোমাদের কার্ভের সাথে ম্যাচ করে যাবে। আর অ্যাকচুয়াল যে ভ্যালু পাইছে সেটা ওই কার্ভের একটু উপরে বা একটু নিচে হতে পারে। যদি ম্যাচ করে যায় তার মানে এখানে কোনো ভেরিয়েশন নাই। আর যদি ম্যাচ না করে, একটু উপরে বা নিচে হয়, তাহলে কত পার্সেন্ট ভেরিয়েশন আসছে সেটা। তাহলে এইখানে যে ভেরিয়েশনের রেজাল্টটা তোমরা লিখছো সেটাই গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করবে। তো তোমরা জাস্ট হচ্ছে এই পয়েন্ট গুলোকে প্লট করবে। এই তোমাদের যে ফ্রাউড নাম্বার আছে সেই বরাবর অ্যাকচুয়াল যে ভ্যালুগুলো পাইছো, এই 4টা টার্মের অ্যাকচুয়াল ভ্যালুগুলোকে প্লট করবে। তাহলে সেটা কেমন হবে? ধরো যে এরকম। তোমাদের গ্রাফটা হবে এরকম। ক্যারেক্টারিস্টিক গ্রাফটা ড্র করার পরে অ্যাকচুয়াল ভ্যালুগুলোকে এভাবে আইডেন্টিফাই করে দিবে। দ্যাটস ইট। কারো কোনো কোশ্চেন আছে? No, sir. এই পুরো গ্রাফটাই কিন্তু হাতে করতে হবে, এক্সেলে করা যাবে না। ঠিক আছে, তোমরা এক্সেলে নিজেরা করতে পারো, বাট হাতে জমা দিতে হবে হাতে করে। এখানে হাইড্রোলিক জাম্পের অনেকগুলো ইকুয়েশন আছে। ইকুয়েশন গুলা যদিও একটু বড় বড় ইকুয়েশন, এই সেম ইকুয়েশন গুলো তোমাদের আবার থিওরিতেও পড়ানো হবে, থিওরিতে ডিরাইভেশনও আছে। তোমাদের যে বইটা তোমরা ফলো করো, ভেন্টিচোর বই আছে বা আরো অনেকগুলো বই আছে, বইগুলোতে তোমরা দেখতে পারো। এই ইকুয়েশন গুলোই তোমার থিওরিতে যে ম্যাথ গুলো আছে সেই ম্যাথেও লাগবে। আবার আমাদের ল্যাবের কুইজেও যেসব প্রবলেম গুলো ফেস আসবে সেখানেও আসবে। তো এই ইকুয়েশন গুলো মুখস্থ রাখবা, যে কোনো ইকুয়েশন থেকেই প্রবলেম আসতে পারে, এর বাইরে কোনো কিছুই আসবে না। ঠিক আছে? তাহলে আর কারো কোনো কোশ্চেন আছে এর উপরে? আচ্ছা, তো তাহলে আমাদের এই এক্সপেরিমেন্টের দুইটা যে এক্সপেরিমেন্ট দেখলাম, 6 আর 7, দুইটা এক্সপেরিমেন্টেই আমাদের সুইচ গেট লাগবে। ঠিক আছে? দুইটা এক্সপেরিমেন্টের সেট আপের মধ্যে যদি জিজ্ঞাসা করা হয় যে পার্থক্য কি, তাহলে কি কোন জায়গায় পার্থক্য হয় বলো তো এক্সপেরিমেন্টাল সেট আপে? দুইটা এক্সপেরিমেন্টের এক্সপেরিমেন্টাল সেট আপে পার্থক্য কোন জায়গায় আছে? কে বলতে পারবা?
আইডি 9 তাহসিন আসো? জি স্যার আচ্ছা স্যার আচ্ছা, এক্সপেরিমেন্ট 1, এক্সপেরিমেন্টের 6 আর 7 দুইটাতেই আমরা সুইচ গেট ইউজ করছি। দুইটার মধ্যে পার্থক্য কোন জায়গায় এক্সপেরিমেন্টের সেটআপে? স্যার গেটের স্যার গেটের সেম হাইট সেম সুইচ গেট ইউজ করছি, সেম গেটের ওপেনিং রাখছি, তাহলে পার্থক্য কোথায় হবে? এক্সপেরিমেন্ট 6 এ কোনো হাইড্রোলিক জাম্প হবে না, বাট এক্সপেরিমেন্ট 7 এ হাইড্রোলিক জাম্প হবে। তাহলে হাইড্রোলিক জাম্পটা হওয়ার জন্য তো হ্যাঁ এক্স্যাক্টলি, এই টেল গেটটা হচ্ছে একটা অবস্ট্রাকশন। টেল গেটটা যদি আমরা নামাই দেই, যেটা 6 এ থাকবে, এই এক্সপেরিমেন্ট নাম্বার 6 এ থাকবে, টেল গেটটা নামানো থাকলে কোনো হাইড্রোলিক জাম্প হবে না। আর এক্সপেরিমেন্ট 7 এ আমরা টেল গেটটাকে উঠাই দিব। এই টেল গেটটাকে যত উপরে উঠাবো, এটা গ্র্যাজুয়ালি যে একটা অ্যাঙ্গেলে উঠতে থাকে, তো যত বেশি উপরে উঠতে থাকবো অবস্ট্রাকশনটা তত বেশি প্রমিনেন্ট হবে, তত বেশি স্ট্রং জাম্প হওয়ার সম্ভাবনা থাকবে। যদিও এই স্ট্রং জাম্পটা ফ্রাউড নাম্বারের উপর ডিপেন্ড করতেছে। তো তোমরা যখন এক্সপেরিমেন্ট করবা তখন জিনিসগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট ক্লাসে তোমরা এই যত কিছু দেখলাম আমরা আজকে, নেক্সট ক্লাসে একটু রিভিউ করে আসবা। তোমাদের এটার উপরে কোনো কোয়েশ্চেন থাকলে নেক্সট ক্লাসে জিজ্ঞাসা করো, ঠিক আছে? ঠিক আছে, তাহলে ক্লাসে এই পর্যন্ত থাক, নেক্সট ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার অ্যাটেন্ডেন্সটা স্যার। অ্যাটেন্ডেন্স হচ্ছে নেক্সট ক্লাসে নিয়ে নিব, ল্যাবে এক্সপেরিমেন্ট করার সময় নিয়ে নেব। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার রাইজ হচ্ছে, এই রাইজটাই সাবক্রিটিক্যাল ফ্লো। সো ডেফিনেশনটা হচ্ছে, যখন একটা সুপার, এটা কোথায় কাজে লাগে, যা বেড়ে যাবে, তার মানে আলটিমেটলি সুইচ গেটের টার্বুলেন্স তৈরি হয়। ফ্রাউড নাম্বার গুলো নিচের দিকে যত, ঠিক আছে? তো এই ডিফিকাল্ট, এর কারণ হচ্ছে এখানে ওয়াটারের মধ্যে